এইভাবে মানে খুল্লা এই যে দান খয়রাতি তাতে হচ্ছে কি সরকারের যে অর্থ ভাণ্ডার সেই ভাণ্ডারে টান পড়ছে। আজকে সরকার যে প্রকল্পগুলো নিয়ে আসছে সেই প্রকল্পের মধ্যে বৃহত্তর মানুষের কিন্তু কোনো যোগ নেই। একটা শিশু যখন জন্ম নিচ্ছে কোথাও দেখা যাচ্ছে 2 লাখ, কোথাও বা 1.5 লাখ মাথায় ঋণের বোঝা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে বা কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেনি, আগামীর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আজকে বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি পাঞ্চলি এবং প্রধান বিচারপতি সূর্যকান্তের এই কড়া পর্যবেক্ষণ মানুষকে এক প্রকার পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যগুলো। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে নির্বাচন, অন্যদিকে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন 26শে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 4টি রাজ্যে এই বিধানসভা নির্বাচন, আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের কড়া নজরদারি। রাজ্যগুলিতে রাজস্বে ঘাটতি পড়ছে, তার মধ্যেও দান খয়রাতি দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এই দান খয়রাতি চলছে, এই নিয়েই সুপ্রিম কোর্টের কড়া অবজারভেশন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, একদিকে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই রাজ্যগুলো রাজস্বে ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দান খয়রাতি একেবারে উদার মনে তারা দিচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, কি বলবে এই বিষয় নিয়ে? দেখো, অবশ্যই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পাঞ্চলির যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু আজকে কড়া পর্যবেক্ষণ দিয়েছে। কড়া পর্যবেক্ষণ মানে কোনো নির্দিষ্ট করে মামলার পরিপ্রেক্ষিতে এটা নয়, যদিও এটা একটি রাজ্য অর্থাৎ তামিলনাড়ুতে জানো 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। সেই তামিলনাড়ুতে যে বিদ্যুৎ বন্টন সংস্থা রয়েছে তাদের একটা আর্জি, এবং সেই আর্জি সংক্রান্ত মামলাতেই আজকে এই কড়া পর্যবেক্ষণ। এবং এই পর্যবেক্ষণটা কিন্তু সুপ্রিম কোর্ট অনেক আগে থেকেই কিন্তু তারা এটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছিল, কারণ আজকের যে একের পর এক বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে সুপ্রিম কোর্টও এই বিষয়গুলো একেবারেই ভালোভাবে নিচ্ছে না। এবং তুমি জানো যে সর্বশেষ যে নির্বাচন হয়ে গেলে বিহারে, এবং সেই বিহার নির্বাচনের আগে প্রতিটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পড়তে শুরু করে, এবং তারপরে নির্বাচন এবং তারপরে ফলাফল। এ রাজ্যের কথা যদি বলো, অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে কয়েকদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পে 1000 টাকা 1200 টাকা ছিল, সেখান থেকে 500 টাকা বাড়ানো হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আরও যে প্রকল্পটা করা হয়েছে যুবসাথী প্রকল্প, সেখানেও কিন্তু যুবক অর্থাৎ 21 থেকে 40 এই বয়সের মধ্যে প্রত্যেকেই তারা, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছে অথচ চাকরি পাননি, তাদের জন্য 1500 টাকা করে তাদের বরাদ্দ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এটা শুধু পশ্চিমবঙ্গ বা বিহারের ক্ষেত্রে নয়, যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত বা যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে প্রত্যেকেই কিন্তু কম বেশি এই রকম দান খয়রাতি তারা করে যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের একেবারে নির্দিষ্ট করে প্রশ্ন, তাহলে ভারতবর্ষের কর্মসংস্থানের জায়গাটা কী হবে, কর্মসংস্থানটা কী হবে, এবং কিভাবে যুব সমাজ তারা কর্মে ফিরে যেতে পারবে বা তাদের কাজের জায়গায় ফিরে যেতে পারবে। কারণ আজকে পর্যবেক্ষণে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছে, যার মধ্যে অবশ্যই বলতে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে খাবার, বিকেলে সাইকেল, আর রাতে বিদ্যুৎ, তাহলে তো একটা মানুষ কাজই করবে না। অর্থাৎ এই যে কাজের জায়গাটা দিন দিন যে ছোট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট আজকে পরিষ্কার করে দিয়েছে। এবং তামিলনাড়ুর ক্ষেত্রে যেহেতু মামলাটা তামিলনাড়ুর রাজ্যের মামলা, কিন্তু আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন পর্যবেক্ষণে যে এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাজ্যের জন্য নয়, এটা তামিলনাড়ু রাজ্যের নয়, ভারতবর্ষের প্রতিটা রাজ্যকেই কিন্তু এই মেসেজ তারা দিয়েছে। এবং সে শুধু তাই নয়, এই পর্যবেক্ষণে আরও বলা হয়েছে যে কর্মসংস্কৃতিটা কী, তাহলে আমরা আগামীর প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছি। কারণ একটা রাজ্যের রাজস্ব ঘাটতি থাকার সত্ত্বেও এইভাবে মানে খুল্লা এই যে দান খয়রাতি, তাতে হচ্ছে কি সরকারের যে অর্থ ভাণ্ডার সেই ভাণ্ডারে টান পড়ছে। আজকে সুপ্রিম কোর্ট আরও বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যদি সরকারকে বিপুল পরিমাণে টাকা এইভাবে খরচ করতেই হয়, তাহলে হোয়াই নট কেন হাসপাতাল,
কেন একটা স্কুল হতে পারে না, কেন একটা বিশ্ববিদ্যালয় হবে না, এবং স্কুল বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের ক্ষেত্রে সরকার দরাত হাতে খরচ করুক, তাতে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম সেখানে দাড়ি টানছে না। কিন্তু সুপ্রিম কোর্টের স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন সময়ে রাজ্যগুলোতে যখন নির্বাচন হয় এবং নির্বাচনের আগে, আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে নির্বাচনের আগেই দেখছি যেহেতু এদিকেও একটা কথা ঠিক যে 12টা রাজ্যে এসআইআর চলছে, কিন্তু তার মধ্যে 2026-এ 4টে রাজ্যে নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, তামিলনাড়ু, অলরেডি বিহারের নির্বাচন হয়ে গেছে। এই রাজ্যগুলোতে যখনই নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কিন্তু একের পর এক এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু উঠে আসছে, সেটা শাসক দল হোক, সেটা তামিলনাড়ুর হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে, বিরোধীও হতে পারে, এ রাজ্যের বা তামিলনাড়ু, এ রাজ্যের আবার বিজেপি বলছে যে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, আরও অনেক কিছু দেবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে যেখানে সরকারের হাতে টাকা নেই, সরকার কোনোভাবেই চালাচ্ছে, কারণ যদি সরকারের হাতে সেই বিপুল পরিমাণে টাকা থাকতো তাহলে সেই টাকাটা জনমানবের কল্যাণের, অর্থাৎ জনমানবের কল্যাণ বলতে এখানে কিন্তু এই কাউকে ইন্ডিভিজুয়ালি টাকা দিয়ে দেওয়া, কাউকে কিছু পাইয়ে দেওয়া কিন্তু নয়। এখানে বলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, এই ধরনের মানে বৃহত্তর মানুষ যেখানে সমস্ত সুযোগ সুবিধাটা পেতে পারে। আজকে সরকার যে প্রকল্পগুলো নিয়ে আসছে সেই প্রকল্পের মধ্যে বৃহত্তর মানুষের কিন্তু কোনো যোগ নেই। তার কারণ যদি বিদ্যুতের কথাই বলা হয়, তামিলনাড়ুর কথা যদি আমরা ধরে বলি, তাহলে তামিলনাড়ুতে রাজ্য সরকার যে বিদ্যুৎ দিচ্ছে, এই বিদ্যুৎটাকে এই বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে সেখানে সরেজমিনে করার দরকার রয়েছে। তার কারণ কার বিদ্যুতের বিল দেওয়ার ক্ষমতা রয়েছে আর কার বিদ্যুতের বিল দেওয়ার ক্ষমতা নেই, এটা তো সরকার ওপর থেকে বুঝতে পারছে না। সরকার বলছে যে বিদ্যুৎ বিলের ওপরে এত% ছাড় দিয়ে দিলাম। যে আমরা দেখেছি দিল্লিতে যখন আপের সরকার ছিল সেই সময় দেখেছি মেট্রো রেলের যে কার্ড সেটা মহিলাদের জন্য প্রায় ফ্রি করে দেওয়ার মতন, বাসের ক্ষেত্রে অনেকটাই ছাড় দিয়ে দেওয়া, বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া। তাহলে সরকার টাকাগুলো পাচ্ছে কোথা থেকে? এই সরকার, এটা তো মূলত সাধারণ মানুষের করের টাকা, সেই করের টাকা থেকে সেটা আবাস যোজনা হতে পারে, সেটা বাংলার বাড়ির মতো প্রকল্প হতে পারে, বিভিন্ন প্রকল্প হতে পারে, কিন্তু তা বলে এই না এই যে বিপুল পরিমাণে মানে রাজ্যের কোষাগারে যেখানে ঘাটতি দেখা যাচ্ছে। আমরা তো সর্বশেষ আমরা এই ডিএ মামলার শুনানিতে সময় আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছিল যে রাজ্য সরকারে এই বিপুল পরিমাণে টাকা দিতে গেলে তা মাজা ভেঙে যাওয়ার মতো অবস্থা। তার মানে রাজ্যের কোষাগারের অবস্থাটা খুবই খারাপ, রাজস্বতে ঘাটতি আছে। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষ এবং রাজ্যগুলো যদি তাদের করের কথা যদি বলা হয়, এক একটা রাজ্যতে যেভাবে করের টাকা তাদের সরকারের ওপর চাপছে, তাতে করে কিন্তু একটা শিশু যখন জন্ম নিচ্ছে কোথাও দেখা যাচ্ছে 2 লাখ, কোথাও বা 1.5 লাখ মাথায় ঋণের বোঝা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট আজকে বা কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেনি, এটা কিন্তু একেবারে বৃহত্তর স্বার্থ এবং আগামীর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আজকে বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি পাঞ্চোলি এবং প্রধান বিচারপতি সূর্যকান্তের এই কড়া পর্যবেক্ষণ। কারণ একদিকে খাবারও যখন ফ্রি পাওয়া যাচ্ছে, সাইকেলও ফ্রি পাওয়া যাচ্ছে, রান্নার গ্যাসও ফ্রি, এবং তার পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টে আবার রেশন ফ্রি, সবই তো ফ্রি। কিন্তু সুপ্রিম কোর্ট নজর দিতে চাইছে তাহলে দেশের কর্মসংস্কৃতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আজকে এই যে মেধা ছাত্রছাত্রীরা তারা যে এগিয়ে যাবে, তারা দেশ বা দশের যখন নাম করবে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই জায়গাটাকে যাওয়ার আগে এটা তো চিন্তা করবে যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা জায়গাতেই ফ্রি। ক্যাশ টাকাও বলো, এদিক খাবার বলো, সাইকেল বলো, গ্যাস বলো, সমস্ত কিছু আজকে ফ্রি। ফলে স্বাভাবিকভাবেই মানুষের কর্মের জায়গাটা তো ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ তো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই যে আজকের যে পর্যবেক্ষণ, অবশ্যই রাজ্যগুলো ভাববে। কারণ এটা যদিও বলে রাখা ভালো, কোনো নির্দিষ্ট রাজ্যকে উল্লেখ করে কথা বলেনি সুপ্রিম কোর্ট, কোনো নির্দিষ্ট রাজ্যকে টার্গেট করে সুপ্রিম কোর্টের এই করা পর্যবেক্ষণ নয়। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকেই কিন্তু এই একই পর্যবেক্ষণে, অর্থাৎ একই মালার মধ্যে গাঁথার চেষ্টা করেছে যে রাজ্যগুলো যেভাবে তারা যে সুযোগ সুবিধাগুলো দিয়ে যাচ্ছে, সেই সুযোগ সুবিধা আগামী দিনে মানুষের কাছে কতটা ক্ষতিকারক। কারণ আমরা যদি গোড়াতেই দেখি, একেবারে যদি বামফ্রন্টের সরকারের আমলের প্রথম দিকে দেখি, সেই সময় কিন্তু
জ্যোতি বসু সরকার অর্থাৎ প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি কিন্তু সেই পাঠটা সে সময় আমাদের কাছে হয়তো ইতিহাস, তোমার কাছেও ইতিহাস, কারণ পুরো ঘটনাটা বাড়ির বড়দের কাছ থেকেই শোনা। জ্যোতি বসু যখন সরকারে আসেন সেই সময় ভূমি রাজস্বে কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটিয়েছিল, পঞ্চায়েতে কিন্তু একটা বিপুল পরিবর্তন ঘটিয়েছিল। এবং পঞ্চায়েতে বিপুল পরিবর্তন ঘটানোর একটাই কারণ ছিল যে সরকারটা কলকাতা থেকে হবে না, সরকারটা হোক যে সমস্ত জেলাগুলোতে, অর্থাৎ এইখান থেকেই কিন্তু পঞ্চায়েত উঠে এসেছিল। তো স্বাভাবিকভাবেই সুযোগ সুবিধা কিন্তু আজকে না হলে এটা প্রায় 5 দশক আগে থেকে বা 6 দশক আগে থেকেই এই সুযোগ সুবিধার রাজনীতিটা চলে এসছে। তাই সুপ্রিম কোর্ট স্পষ্টত বুঝে গিয়েছে যে এই দান খয়রাতির মধ্যে দিয়েই একটা সরকার আগামী দিনে আরও এগিয়ে যেতে চায়। তাই সরকারের উচিত কর্মসংস্কৃতি এবং কর্মসংস্থানের জায়গাটাকে একেবারে স্পষ্ট করে দিতে। কারণ তুমি যদি কর্মসংস্থানের যদি একটা জায়গা করে দাও, সেখানে 1-2 জন নয়, সেখানে কিন্তু 8 থেকে 80 না হলেও অন্তত 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত মানুষ সেখানে কাজ করতে পারবে এবং সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি হবে না, সেখানে সকলেই যেতে পারবে। কিন্তু দান খয়রাতির ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট একেবারেই ভালোভাবে নিচ্ছে না। এবং সুপ্রিম কোর্টের আজকে যে এই পর্যবেক্ষণ এবং প্রতিটা রাজ্যকে যে সুপ্রিম কোর্ট আজকে একটা বার্তা দিয়ে দিল এবং কড়া বার্তা, এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো মামলা আসে, হয়তো দেখা যাবে যে সময় সুপ্রিম কোর্ট আজকে এই মামলার পর্যবেক্ষণ দিল, কালকেই হয়তো এ রাজ্যের কোন বিরোধী দল, কোনো না কোনো দল, তারা হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে হঠাৎ মামলা ঠুকে দিতে পারে। কারণ যেহেতু ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশে তিনি যে কথা বলে গেলেন, এবং সেই কথা যদি ধরে তারা যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট হয়তো ঠিক ঘুরে ফিরে তামিলনাড়ুর ঘটনাকেই কিন্তু আবার একবার স্মরণ করিয়ে দেবে যে রাজ্য সরকার রাজ্যের কোষাগারটা যতটা মজবুত করা যায়, বা এই রাজ্যের কোষাগার থেকে যে পরিমাণে অর্থ উদ্বৃত্ত হচ্ছে সেটাকে নিয়ে সরকার যদি মনে করে একটা হাসপাতাল করতে পারে, একটা ইউনিভার্সিটি করতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, বা একটা কলকারখানা বা শিল্প করতে পারে, যার মধ্যে দিয়ে সেখানে 1-2 জন নয়, হাজার লক্ষ যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থানের জায়গা। কিন্তু সকালের ঘুম থেকে উঠে ওই ফ্রি খাবার, বিকেলে সাইকেল, আর রাতে এই বিদ্যুৎ ফ্রি, সবটাই যদি ফ্রি হয়ে যায়, মেট্রো রেলের টিকিটটাও ফ্রি, এবং সবটাই যদি ফ্রি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। এক প্রকার যেটা বলা যেতে পারে, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলতে চেষ্টা করেছে যে মানুষকে এক প্রকার পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যগুলো। একদমই, বিধানসভা নির্বাচনের আগে এই রকমের একটা ঘোষণা বা পদক্ষেপ যেটাই বলা হোক, তা কি মনে হচ্ছে রাজ্য সরকারের এখন কর্মসংস্থান আরও কি করে কর্মসংস্থান বাড়াবে? কারণ বিভিন্ন রাজ্য রয়েছে এই কর্মসংস্থান নিয়ে বিভিন্ন দুর্নীতিতেও তারা ডুবে রয়েছে। কোন দিকটায় বেশি নজর দেওয়া দরকার, দান খয়রাতি না কর্মসংস্থান? এরপরে দেখো, এখন যেহেতু নির্বাচন 4টে রাজ্যে অলরেডি একটা নির্বাচন হয়ে গেছে বিহারে, এবং বিহার নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আরও 2টো রাজ্য রয়েছে, এবং সেখানে এখনও নির্বাচন প্রস্তুতি চলছে। এবং দান খয়রাতির ব্যাপারটা এখানেই কিন্তু বন্ধ করা সম্ভব নয়, কারণ মানুষ একটা জায়গায়, মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়ে গেছে, এবং সেই প্রত্যাশাটাকে ভেঙে বেরিয়ে আসাটা প্রতিটা রাজ্যের কাছ থেকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ। আজকে বিহার বলো, আজকে তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, উড়িষ্যা, কর্ণাটকা, সমস্ত রাজ্য কিছু না কিছু দান খয়রাতি কিন্তু দিয়ে যায়। এটা একটা রাজ্য সরকার, তারা মনে করে যে যে সমস্ত পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরও অধিকার রয়েছে, এবং তাদের যে অধিকার, সেই অধিকারের কথাটাই কিন্তু সরকারগুলো মনের আনতে চায়। এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে রাজ্য সরকার বলেনি যে কোটিপতি আছে সে কিন্তু এই দান খয়রাতির একটা অংশ পাবে, বা যে একেবারে দরিদ্র সীমার নিচে। এগুলো কিন্তু সরকারের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তারা যেমন সারা বছর নির্বাচনের যেমন একটা রূপরেখা তৈরি করে, সরকারগুলোর উচিত একটা সুন্দর কাঠামো ফ্রেম করা উচিত যে কতজন মানুষ তার রাজ্যে এমন রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ যারা 10,000 টাকার নিচে যাদের মাস গেলে মাইনে, তাদেরকে এই যদি সুযোগ সুবিধাতে দেওয়া যায়, তাহলে হয়তো তারা আগামী দিনে আরও একটু মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু বিভিন্ন রাজ্যগুলো তো এই সরজমিনেতে হয় না। যে কোটিপতি সেও দেখা যাচ্ছে তার বাড়িতে হয়তো তারা প্রয়োজনে এটা সুযোগ সুবিধাটা নেয় না, কিন্তু সেখানে তো আলাদা কোনো বিভেদ নেই,
আজকে লক্ষ্মীর ভাণ্ডারও যদি আমরা বলি, আজকে লক্ষ্মীর ভাণ্ডারে কোথাও কি કોઈ বিভেদ রয়েছে যে যারা যে সমস্ত মহিলারা বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বা তাদের যাতে পারিবারিক বা সংসারের ক্ষেত্রে বেশ খানিকটা যাতে সহযোগিতা করতে পারে সেই কারণে মহিলাদের জন্য এই প্রকল্প। কিন্তু সত্যি কি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারই এই 1500 টাকার দরকার? তা তো নয়। এরকম অনেক পরিবার রয়েছে যাদের মাস গেলে রোজগার যাদের অনেক বেশি এবং দেখা যাচ্ছে তারা হয়তো বিভিন্ন জায়গায় চাকরি বাকরিও করে, ফলে তিনিও 1500 টাকা পাচ্ছেন। যিনি কিছুই করেন না, হয়তো গৃহবধূ, তিনি 1500 টাকা পাচ্ছেন। তাই সরকারের যেখানে রাজস্ব ঘাটতি থেকে যায় তখন সরকারের এই যে প্রয়োজনীয়তার জায়গাটা কিন্তু সামনের দিকে চলে আসে। সুপ্রিম কোর্ট হয়তো তার পর্যবেক্ষণে, যেহেতু সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক ব্যাপারে তারা যেতে চায়নি, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত একটা ইঙ্গিত করে দিয়েছে যে এটা কিন্তু 1-2 দিনের বিষয় না, বছরের পর বছর ধরে চলে আসছে। জয়মাল্য বাগচি বিচারপতি তার যে পর্যবেক্ষণ সেখানে যদি আমরা দেখি, তিনি কিন্তু স্পষ্টত কোনো রাজ্যকে টার্গেট করে বলেনি। তিনি বলেছেন ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকেই এ বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। আজকে বিহারে যে মহিলাদের যে অ্যাকাউন্টে যে 10,000 টাকা করে গেল, এখানে কি কোথাও কি এই বিচারটা করা হয়েছে যে এই মহিলা তিনি চাকরি করেন কিনা, বা তিনি চাকরি করলে কত টাকা তিনি বেতন পান, বা যাকে আমি টাকাটা দিচ্ছি তিনি দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন কিনা, তিনি সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে পড়েন কিনা? নেই। প্রতিটা জায়গাতেই কিন্তু কোনো এই রকম কোনো ভাগ করা হয়নি বা নির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করা হয়নি যে যার মাস গেলে রোজগার যার এই টাকা হতে পারে বা যার পারিবারিক রোজগার মাসে এত টাকা হতে পারে, সেই বাড়ির মহিলা বা সেই বাড়ির যুবক বা সেই বাড়ির বৃদ্ধ বা বৃদ্ধাকে এই টাকাটা দেওয়া যেতে পারে। কিন্তু এরকম তো নেই, এই পরিকাঠামো তো এখনো হয়নি। তাই স্বাভাবিকভাবেই যে যার হয়তো ওই 1500 টাকা প্রয়োজন নেই সেও 1500 টাকা পাচ্ছে, যার হয়তো সত্যিই প্রয়োজন সেও 1500 টাকা পাচ্ছে। ফলে এখানে ভেদাভেদের যে কোনো জায়গা নেই, ভোটটাই যে শেষ কথা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কোড অ্যান্ড কোড আজকে বুঝিয়ে দিয়েছে। একদমই, ভোটটাই শেষ কথা। বিভিন্ন রাজ্য রয়েছে যারা দান খয়রাতি দিতে গিয়ে তাদের রাজস্ব হারিয়ে ফেলছে, আর তারই প্রভাব পড়ছে সাধারণ মানুষ, রাজ্যবাসী বা দেশবাসীর উপর। ফলে বৃহত্তর স্বার্থের কথা ভেবে এই রকমের একটা পদক্ষেপ বা এই যে আজকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ বিভিন্ন সময় আরও বিভিন্ন রকমের বিষয় নিয়ে অ্যাকশন রিয়াকশানে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। আর কোন কোন বিষয় নিয়ে অ্যাকশন রিয়াকশন দেখতে চাইছেন আপনারা অবশ্যই জানাবেন।